আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি 2018 সালে রিলিজ হওয়া কোরিয়ান কমেডি ড্রামা মুভি দ্য সোলমেট এর বাংলা এক্সপ্লেনেশন নিয়ে। এই মুভির মেইন আকর্ষণ হলো এই অ্যাক্টর। কোরিয়ান মুভি লাভাররা যাকে ডনলি নামে চিনে। শুধু ডনলির অভিনয়ই নয়, এই মুভিতে যে ফ্যান্টাসি, কমেডি এবং ইমোশন দেখানো হয়েছে তার জন্য এই মুভি প্রত্যেকের দেখা উচিত। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি দ্য সোলমেট এর বাংলা এক্সপ্লেনেশন। আপনারা দেখছেন নাইম সিনেমোশন, আর আমি নাইম আছি। মুভির শুরুতে আমরা একজন পুলিশ অফিসারকে দেখতে পাই যে কিনা একটা চোরকে ধাওয়া করছে। অনেকক্ষণ অনেক চেষ্টার পর ফাইনালি সে চোরকে ধরে ফেলে। এই পুলিশ অফিসারের নাম টনি। এখান থেকে মুভির টাইটেল দ্য সোলমেট দিয়ে মুভি শুরু হয়। এই বাসে একজন মাস্তান ওঠে। সে একজন বৃদ্ধ মহিলাকে সিট খালি করার জন্য প্রেশার দিতে থাকে এবং খুবই খারাপ ব্যবহার করতে থাকে। বাসের সকল যাত্রী চুপচাপ দেখছিল, কিন্তু কেউই কিছু বলছিল না। কিন্তু একবারে পিছনের সিটে বসে একটি মেয়ে মোবাইল দিয়ে এই দৃশ্যগুলো ভিডিও করতে থাকে। মাস্তানটি সেই মেয়েটিকেও ধমক দেয় এবং বলে, যদি মোবাইল ঠিকঠাক ফেরত পেতে চাও তাহলে ভিডিও বন্ধ করো। তখন ক্যামেরা সাইডে নেওয়া হয় এবং আমাদেরকে সিনেমার মেইন হিরো ডনলি অর্থাৎ জ্যাংসোকে দেখানো হয়, যে কিনা মাস্তানটির দিকে রাগের চোখে তাকিয়েছিল। মাস্তানটি তখন জ্যাংসোকে বলে, ওভাবে তাকিয়ে থেকে কি দেখছিস, হাত পা ভেঙে দেবো একবারে, তখন বুঝবি। তখন জ্যাংসো নিজের সিট থেকে উঠে এসে বলে, সরি স্যার, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। এরপর মনে মনে বলে, তোর যা খুশি তো তাই কর, তা আমার কি, আমি তো আমার স্টপেজে চলে আসছি। এরপর বলে, আমি তো নামতে যাচ্ছি, সাইডে সরে যান। এ কথা বলে সে বাস থেকে নিচে নেমে যায়। জ্যাংসোর পিছনে সে মেয়েটিও নেমে আসে। মেয়েটি বলে, স্যার, আপনার পিছনে তো জিম ট্রেনার লেখা, তাহলে বাসে হওয়া এই অপ্রীতিকর ঘটনার জন্য আপনি কিছু বললেন না কেন? জ্যাংসু বলে, দেখো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা আমার কাজ না। কথা বলে সে সেখান থেকে চলে যেতে থাকে। তখন মেয়েটি জ্যাংসুর পিঠে একটি খুশি মেরে দৌড়ে চলে যায়। তবুও জ্যাংসুর ভিতরে কোনো রিয়াকশন দেখা যায় না। পরের সিনে জ্যাংসুকে আমরা তার জিমে দেখতে পাই, যেখানে সে ছোট ছোট বাচ্চাদের মার্শাল আর্ট শেখাচ্ছিল। তখন জ্যাংসুর ফোনে ডক্টরের কল আসে। ডক্টর জানায় ডোনার পাওয়া গেছে। একথা শুনে তো জ্যাংসো খুশিতে চিৎকার করে ওঠে। আসলে জ্যাংসোর মেয়ের হার্ট ট্রান্সপ্লান্ট করার প্রয়োজন ছিল। ডক্টর বলেছে আজ সেই ডোনার পাওয়া গেছে। জ্যাংসো ডক্টরের কাছে আসলে ডক্টর জানায়, ডোনার তো পাওয়া গেছে, কিন্তু তোমার এখনই টাকার ব্যবস্থা করতে হবে। জ্যাংসো বলে, স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি আমার কাছে খোদার সমান, আপনি অপারেশনের ব্যবস্থা করুন, আমি বেঁচে সকল খরচের টাকা নিয়ে আসছি। পরের সিনে আমরা টনিকে দেখতে পাই, যে তার গার্লফ্রেন্ড টিনার সাথে দেখা করতে গিয়েছে। টিনা মাছ বিক্রি করে। টিনা বলে, যখন সব মাছ বিক্রি হয়ে যাবে তখনই সে বাসায় যাবে। টনি তখন চুপচাপ সেখান থেকে সরে আসে। একটু দূরে গিয়ে টনি এক মহিলাকে বলেছে, দয়া করে আমার জন্য ওই মেয়েটার কাছ থেকে সকল মাছগুলো কিনে দিন। মহিলাটি টনির কথা মতো সকল মাছগুলো কিনে নেয়। সকল মাছ বিক্রি হয়ে যাওয়াতে টিনা খুবই খুশি হয় এবং খুশি মনে সে টনির সাথে তার বাসায় চলে যায়। আসলে প্রতিদিনই এমনটা হয়। এদিকে আমরা দেখি জ্যাংসু গোসলে গিয়েছে। এদিকে তার ছোট্ট মেয়েটি, যাকে আমরা টনি বলে ডাকবো, টনি একটি বড় পুতুলের সঙ্গে ফাইটিং প্র্যাকটিস করতে থাকে। আসলে দেখে মনে হচ্ছে টনির মারামারি করার খুব শখ, কিন্তু জ্যাংসু আসলে ওকে এই ধরনের কাজ করতে নিষেধ করেছে, কারণ ওর হার্টে প্রবলেম রয়েছে। যখন জ্যাংসু গোসল থেকে বের হয় তখন দেখে টনি চুপচাপ দাঁড়িয়ে আছে। জ্যাংসু বলে, কি করছিলে তুমি? টনি বলে, কিছু না বাবা, আমি তো অনেকক্ষণ যাবত এখানে দাঁড়িয়ে আছি। কিন্তু জ্যাংসু সবই বুঝতে পারে। সে টনিকে রাগ করে বলে, অতদিন তোমাকে বলেছি এ ধরনের কাজ করতে না, তোমার হার্টে সমস্যা আছে। এগুলো শুনে টনির মন খারাপ হয়ে যায়। জ্যাংসু টনিকে বলে, যখন তোমার অপারেশন হয়ে যাবে তখন তুমি সুস্থ হয়ে যাবে, তারপর তোমার যত খুশি তত খেলো, কেউ তোমাকে বাধা দেবে না। তখন টনি খুবই খুশি হয়ে যায়। জ্যাংসুকে স্কুলের জন্য রেডি করতে থাকে। কয়েক বছর পূর্বে জ্যাংসুর মারা যায়। তারপর থেকে সে নিজেই তার সন্তানের দেখাশোনা করতে থাকে। জ্যাংসু যখন টনিকে নিয়ে স্কুলের সামনে যায়, টনি তখন স্কুলের থেকে দৌড় দেয়। জ্যাংসু তখন টনিকে আস্তে আস্তে যেতে বলে। টনি তখন তার বুকে হাত দিয়ে আস্তে আস্তে হেঁটে চলে যায়। এদিকে একজন লোক পুলিশের স্টেশনে এসে টনির উপর চিল্লাতে থাকে যে, কতদিন হচ্ছে কমপ্লেন করেছি, আমার কুকুর হারিয়ে গেছে, তোমরা এখনো আমার কুকুর খুঁজে দিতে পারলাম না, তোমরা কি সারাদিন শুধু ঘুমাও নাকি? টনি শান্তভাবে বলল, স্যার, আমাদেরকে একটু সময় দিন, আমরা অবশ্যই আপনার ছেলেকে কুকুরকে খুঁজে বের করে দিব। কথা শোনার পর লোকটি একটু অপমানিত বোধ করে এবং সে চলে যায়। ওই দিন রাতে টনি কুকুর খুঁজতে বেরিয়ে পড়ে। খুঁজতে খুঁজতে টনি নদীর ঘাটে চলে আসে। তখন দেখে কিছু লোক কিছু মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। টনি লোকগুলার গাড়ির পিছু করতে থাকে। পিছু করতে করতে একটি টানেলের সামনে এসে পৌঁছায়। টানেলের সামনে জ্যাংসুকে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। টনি এসে জ্যাংসুকে বলে, আমি গাড়িটি চেক করতে চাই।
বাট জ্যাংসু তখন বলে, দেখেন আপনি যাকে যা ভাবছেন আমি তা না, আমি একজন জিম ট্রেনার। কথা বলে সে গাড়ি নিয়ে চলে যায়। পরের দিন জ্যাংসু যখন টনিকে স্কুলে দিতে আসে তখন টনি তার পিছু করতে করতে আসে। টনি দেখে টনি স্কুলে না ঢুকে পাশের একটি বিল্ডিং এ ঢুকে যাচ্ছে। টনির যেহেতু জ্যাংসুর পিছু করার দরকার তাই সে কিছু না বলে জ্যাংসুর পিছু করতে থাকে। গাড়ি ঠিক জিমের সামনে এসে থামে। টনি এসে তখন গাড়ির বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি তুলতে থাকে। ভিতর থেকে জ্যাংসু এগুলো দেখে টনির দিকে এগিয়ে আসে এবং টনির উপর চিল্লাতে শুরু করে, বলে তুমি আমার গাড়ির কাছে কি করছো? টনি তখন কোনো উত্তর না দিয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়। টনি সুপারমার্কেট থেকে কিছু কেনাকাটা করছিল, তখন সে দেখে একটি ক্লাব থেকে কিছু লোক একটি মেয়েকে জোর করে নিয়ে যাচ্ছে। এরা হচ্ছে সেই লোক যাদের গতকাল রাতে টনি ফলো করেছিল। টনি তখন তাদের ফলো করার সিদ্ধান্ত নেয়, কিন্তু ততক্ষণে তারা গাড়ি নিয়ে চলে গিয়েছিল। ওই দিন রাতে টনি এবং তার বন্ধু একটি বারে বসে ড্রিঙ্কস করছিল। ড্রিঙ্কস করে আসার পথে ওদের হাত থেকে একটি আপেলের ব্যাগ পড়ে যায়। ঠিক তখনই জ্যাংসু এবং তার মেয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। জ্যাংসু ওদেরকে কোনো সহযোগিতা না করে মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন টনি তার বন্ধু মাইকেলকে বলে, দেখছোস লোকটা কত বড় গাওড়া, আমার মনে হয় ও নিশ্চয়ই কোনো 2 নম্বরে কাজ করে। এর গাড়ি বারবার আমার সামনে আমার নজরে আসছে। মাইকেল অর্থাৎ টনির বন্ধু, সেও একজন পুলিশ অফিসার। সে টনিকে বলে, আমি ওই লোককে চিনি, খুবই শান্ত প্রকৃতির একজন মানুষ। ও নিজের জিম চালায় আর কখনো কারো আগে পিছেও থাকে না, সাথেও থাকে না। ওই রাতে টনি আবার সেই সুপারমার্কেটে অপেক্ষা করছিল সেই গ্যাংয়ের জন্য, কিন্তু সেই গ্যাং আসার আগে জ্যাংসু সেখানে চলে আসে এবং ফোনে কথা বলতে থাকে। টনি তখন জ্যাংসুকে ফলো করতে থাকে। এরই মধ্যে হঠাৎ টনি একটি মেয়ের চিৎকারের শব্দ পায়। টনি তখন জ্যাংসুকে ছেড়ে আওয়াজ ফলো করে আওয়াজের পিছু করতে থাকে। টনি তখন দেখে ওই ক্লাবের কিছু লোক একটি মেয়েকে প্রচুর মারধর করছে। মার খেতে খেতে মেয়েটি তার মোবাইল পাশের জঙ্গলে ছুঁড়ে মারে, যেটা ওই লোকগুলো দেখতে পায় না। টনি সবকিছু দেখে, বাট তার কিছুই করার ছিল না, কারণ তারা সংখ্যায় অনেক বেশি ছিল এবং টনি ছিল একা। টনি দেখে লোকগুলো মেয়েটিকে প্রচুর মারধর করছে এবং বারবার জিজ্ঞাসা করছে, তোমার মোবাইল কোথায়? টনি তখন বুঝতে পারে নিশ্চয়ই এই মোবাইলে কিছু একটা আছে। টনি তখন জঙ্গল থেকে মোবাইলটি নিয়ে চলে আসে। পরের দিন টনি এবং তার বন্ধু মাইকেল মোবাইলটি কম্পিউটারের সঙ্গে কানেক্ট করে এবং দেখতে থাকে। তখন ওরা জানতে পারে ওই গ্যাংটি আরও অনেক মেয়েকে কিডন্যাপ করেছে এবং এই মেয়েটি সেগুলোর ভিডিও করেছে, যার জন্য তারা মেয়েটিকে মারধর করছে। এরই মাঝে টনির ফোনে একটি কল আসে। আসলে সে একটি বাড়ি কিনতে চাচ্ছিল এবং আর সেই বাড়ির চাবি দেওয়ার কথা জানায়। তখন সে খুবই খুশি হয়ে চাবি আনতে চলে যায়। এরই মাঝে মাইকেল তাকে ফোন দিয়ে জানায় পার্কিং লটে দেখা করতে, কারণ সেখানে কিছু এভিডেন্স পাওয়া গেছে। টনি পার্কিং লটের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে জ্যাংসু তার মেয়ের জন্য একটি খেলনা নিয়ে সুপারমার্কেটের বাইরে আসে। এসে দেখে তার গাড়িটি যেখানে রেখেছিল সেখানে নেই। গাড়ির জায়গায় একটি নোটিশ পড়ে আছে যে যত্রতত্র পার্কিং করার কারণে পুলিশ তার গাড়িটিকে সিজ করেছে। জ্যাংসু প্রচণ্ড রাগ হয়, কারণ সে গাড়িটি ঠিক জায়গায় রেখেছিল। সে টনিকে একটি স্কুটি নিয়ে যেতে দেখে। জ্যাংসু মনে করে এটি টনিরই কাজ। জ্যাংসু মনে মনে বলতে থাকে, বুঝতে পারছি না আমার গাড়িটার পিছনে এ কেন পড়ে আছে। এরপর সে টনির পিছু করতে থাকে। টনি তার বন্ধু মাইকেলের বলা পার্কিং লটে এসে পৌঁছায়, কিন্তু মাইকেল সেখানে ছিল না। সেখানে সেই গ্যাং টনির উপরে আক্রমণ করে। গ্যাংয়ের লোকেরা টনিকে মারতে মারতে জিজ্ঞেস করে মেমোরি কার্ড কোথায়। টনি তাদেরকে কিছুই বলে না। টনি তাদের কাছ থেকে কোনো রকমে পালিয়ে সরে চলে আসে। এসেই সে একটি গাড়ির সামনে পড়ে। গাড়িটি তাকে ধাক্কা মারে। তারপর সেখানে মাইকেল আসে। আসলে মাইকেল নিজেই ওই গ্যাংয়ের সদস্য ছিল। মাইকেল এসে গ্যাংয়ের বাকি লোকদের বলতে থাকে, আমি তো তোমাদেরকে বলেছিলাম শুধু এর কাছ থেকে মেমোরি কার্ড নিতে, কিন্তু তোমরা ওকে মেরে ফেললে কেন? এরই মাঝে জ্যাংসু সেখানে এসে হাজির হয়। তখন জ্যাংসুকে মাথার পিছনে আঘাত করে সেখান থেকে সে পালিয়ে যায়। এরপর অ্যাম্বুলেন্সে সে টনি এবং জ্যাংসুকে হসপিটালে নিয়ে যায়। টনি বেচারা কোমায় চলে যায়, কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো টনির আত্মা তার শরীর থেকে বের হয়ে যায়। ওর আত্মা অনেক চিন্তিত ছিল। ভাবতে থাকে, আমি কি বাঁচবো নাকি মারা যাব। আত্মাটি সবার সামনে গিয়ে জিজ্ঞাসা করতে থাকে, আমাকে কি তোমরা দেখতে পাচ্ছ? পরদিন সকালে জ্যাংসুর জ্ঞান ফেরে এবং সে ওঠার চেষ্টা করে। নার্স তখন তাকে বলে, আস্তে আস্তে উঠুন, কারণ আপনার মাথায় গুরুতর আঘাত লেগেছে। জ্যাংসু তার মেয়ের সাথে দেখা করতে চায়। তখন দেখা যায় যে তার মেয়ে সারা রাত তার বাবার কাছেই বসেছিল। জ্যাংসু তার মেয়েকে বলে, তোমার সারা রাত জায়গা ঠিক হয়নি মা, এক কাজ করি মা, আমি তোমাকে আমার এক বন্ধুর কাছে পাঠিয়ে দেই। সে তোমাকে খুব ভালোভাবে যত্ন করবে, তোমাকে দেখে রাখবে। এরপর জ্যাংসু বাইরে আসে। তখন টনির আত্মা তার সামনে এসে দাঁড়ায়, যা দেখে জ্যাংসু ভয়ে দৌড়ে চলে যায়। তার মানে জ্যাংসু টনির আত্মাকে দেখতে পাচ্ছে। তখন টনির আত্মা আবারও জ্যাংসুর সামনে এসে দাঁড়ায় এবং জিজ্ঞেস করে, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? জ্যাংসু উত্তর দেয়, আবার যদি তুই আমার সামনে আসিস তোর মুখ ভেঙে দেবো।
এই বলে জ্যাংসু টনির আত্মাকে ধাক্কা মারতে যায়, কিন্তু টনির আত্মার শরীরের ভিতরে ঢুকে যায়। এ দেখে জ্যাংসু মারাত্মক ভয় পায় এবং ভূত করে চিল্লাতে চিল্লাতে অজ্ঞান হয়ে যায়। যখন আবার তার হুঁশ আসে, তখন টনির আত্মা তার সামনেই দাঁড়িয়েছিল। জ্যাংসু তখন নার্সকে জিজ্ঞাসা করে, আপনি কি এই লোকটিকে দেখতে পাচ্ছেন? টনির আত্মা তখন দাঁড়িয়ে হাসতে থাকে। নার্স তখন উত্তর দেয়, স্যার, এখানে তো আপনি আর আমি ছাড়া কেউ নেই। স্যার, মনে হয় আপনার মাথায় আঘাত লাগার কারণে আপনি এসব উল্টাপাল্টা হ্যালোসিনেশন করছেন। তখন টনির আত্মা বলে, আমার শরীর থেকে আমার আত্মা বের হয়ে গেছে, প্লিজ আমাকে সাহায্য করো। কিন্তু জ্যাংসু তো ভয়ে ওর কাছ থেকে প্রাণ নিয়ে বাঁচতে চেষ্টা করছে। এরপর মাইকেল, যে কিনা ওই গ্যাংয়ের সঙ্গে জড়িত, সে টনিকে দেখতে হসপিটালে আসে এবং টিনাকে বলে টনির ঠিকমতো খেয়াল রাখতে। মাইকেল বলে, যদি কিছু প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কল করো, আর যদি ওর জ্ঞান ফিরে তাহলে অবশ্যই একটি মেমোরি কার্ডের বিষয়ে জিজ্ঞাসা করো যে সেটা কোথায় আছে, যেটা এই কেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর মাইকেলের মোবাইলে একটি কল আসে, সে কলটি কেটে দেয়। তখন টনির আত্মার সন্দেহ হয়, নিশ্চয়ই তার বন্ধু মাইকেল কোনো ইলিগাল কাজের সঙ্গে জড়িত। টনির আত্মা মাইকেলের পিছু করতে থাকে। মাইকেল একটা জায়গায় যায় এবং গ্যাংয়ের লিডারের সঙ্গে দেখা করে, এবং এখানে দেখা যায় গ্যাংয়ের লিডার আসলে আর কেউ না, পুলিশের চিফ। ও মাই গড, সে নিজেই এত বড় অপরাধ করে, সে মেয়েদেরকে কিডন্যাপ করে এবং তাদেরকে বিক্রি করে দেয়। পুলিশের চিফ মাইকেলকে জিজ্ঞেস করে, মেমোরি কার্ড পেয়েছো, হ্যাঁ নাকি না, এক কথায় উত্তর দাও। মাইকেল উত্তর দেয়, জি না স্যার, পাইনি, টনি এখনও কোমায় আছে। তখন পুলিশের চিফ ধমক দিয়ে বলে, যতক্ষণ মেমোরি কার্ড না পাবা ততক্ষণ আসবা না, যদি মেমোরি কার্ড নিয়ে আসো তাহলে তোমাকে জীবিত ছেড়ে দিব। তখন মাইকেল সেখান থেকে চলে যায়। এদিকে পুলিশের চিফের গ্যাংয়ের লোকজন জ্যাংসুকে মারার জন্য আসে, কারণ জ্যাংসু ওই দিন ওই জায়গায় উপস্থিত ছিল। তাদের মনে হয় জ্যাংসু ওই মেমোরি কার্ড সম্পর্কে অবশ্যই কিছু জানে, কিন্তু টনির আত্মা ওই লোকগুলোকে আগেই দেখে ফেলে। সে দেখে জ্যাংসুকে সতর্ক করার জন্য তার সামনে যায় এবং জ্যাংসুকে বলে, ওই লোকেরা তোমাকে মারতে আসছে। কিন্তু জ্যাংসু বেচারা টনির আত্মাকে দেখে ভয়েই শেষ। টনির আত্মার কোনো কথা সে শুনতেই চায় না। এরই মধ্যে গ্যাংয়ের লোকেরা জ্যাংসুর উপর হামলা করে দেয়, কিন্তু জ্যাংসু তাদের সবাইকে মেরে খুব সহজেই সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনার পরেই তার টনির কথা বিশ্বাস হয়। এরপর টনির আত্মা বিভিন্নভাবে সহযোগিতা করে জ্যাংসুকে গ্যাংয়ের লোকদের কাছ থেকে বাঁচিয়ে নেয়। ওই দিন রাতে টনির আত্মা তার দেহের কাছে বসেছিল। টিনা খুব মন খারাপ করে বসেছিল, কারণ টনি এখনও কোমায়। টিনা প্রেগনেন্সি টেস্ট করিয়েছিল, যাতে দেখা যায় সে প্রেগনেন্ট। সে টনিকে প্রেগনেন্সি টেস্টের রিপোর্টটি দেখিয়ে বলতে থাকে, প্লিজ তুমি দ্রুত কোমা থেকে বের হয়ে আসো, এই দেখো তুমি বাবা হতে যাচ্ছ, আমি একা একা অনেক ভয় পাচ্ছি, প্লিজ তুমি দ্রুত সুস্থ হয়ে উঠে আসো। এ কথা বলে টিনা খুবই ইমোশনাল হয়ে যায়। টনি অর্থাৎ টনির আত্মাও খুবই ইমোশনাল হয়ে যায়। এটা দেখে সে আমাকে কত ভালোবাসে, আমার কত কেয়ার করে। কিছুক্ষণ পর টিনা সেখানে একটি মেমোরি কার্ড দেখতে পায় এবং সে টনির বন্ধু মাইকেলকে কল দিয়ে জানাতে চায়, কিন্তু টনি তখন প্রচুর জোরে জোরে চিল্লাতে থাকে যে ওকে কিছু বলো না, ও গাদ্দার, ও বিশ্বাসঘাতক। কিন্তু আফসোস, ওর কথা তো জ্যাংসু ছাড়া আর কেউই শুনতে পায় না। এরই মাঝে জ্যাংসুর কাছে তার বন্ধুর কল আসে। তার বন্ধু তাকে জানায় তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জ্যাংসু খুবই ভয় পেয়ে যায়, সাথে সাথে সে টনিকে খুঁজতে বেরিয়ে পড়ে। ঠিক তখনই টনি তার কাছে সাহায্য চাইতে আসে, যে আমার গার্লফ্রেন্ডকে বলো সে যেন মাইকেলকে মেমোরি কার্ডের বিষয়ে কিছু না বলে। কিন্তু এই মুহূর্তে জ্যাংসু তার নিজের মেয়েকে নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিল। এই মুহূর্তে সে টনিকে হেল্প করার মতো কোনো অবস্থায় ছিল না। সে টনিকে সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু কোথাও টনির খোঁজ মেলে না। তখন টনি এসে বলে, আমি একদিন টনিকে স্কুলের পাশের বিল্ডিংয়ে যেতে দেখেছি। কিন্তু টনি তখন সেই বিল্ডিংয়ে যায় এবং গিয়ে দেখে টনি অজ্ঞান হয়ে পড়ে আছে। ও কিছু ছবি আঁকছিল, মনে হয় সেই সময় তার হার্টে ব্যথা ওঠে। জ্যাংসু সাথে সাথেই টনিকে হসপিটালে নিয়ে যায়, যেখানে ডাক্তাররা তাকে জানায় টনির অবস্থা খুবই খারাপ, দ্রুত অপারেশন না করলে টনিকে আর বাঁচানো যাবে না। জ্যাংসু খুবই ভেঙে পড়ে, কারণ সে তার মেয়ের জন্য কিছুই করতে পারছিল না। তখন টনির আত্মা তার পাশে এসে বসে। তখন আমাদের দেখানো হয় জ্যাংসুর একটি ফ্ল্যাশব্যাক। এখন আমরা যে জ্যাংসুকে দেখেছি, যে কারো কোনো হেল্প করে না, যার আসল কারণ এই ফ্ল্যাশব্যাকেই জানা যাবে। বেশ কয়েক বছর আগে একদিন জ্যাংসু তার স্ত্রী এবং তার মেয়েকে নিয়ে কোথাও যাচ্ছিল। পথের ভিতরে সে একটি গাড়িকে অ্যাক্সিডেন্ট হওয়া দেখতে পায়। সঙ্গে সঙ্গে সে গাড়িতে সাইড করে ওই গাড়ির লোকদেরকে সাহায্য করার জন্য ছুটে যায়। জ্যাংসু একজনকে গাড়ি থেকে বের করে, কিন্তু তার কাছে মনে হয় গাড়িতে আরও একজন আছে, তাই সে তাকে বের করার চেষ্টা করতে থাকে। এরই মাঝে একটি ট্রাক দ্রুতগতিতে এসে জ্যাংসুর গাড়িতে ধাক্কা মারে। জ্যাংসুর গাড়ি রাস্তার পাশেই ছিল, কিন্তু ট্রাকটি বেপরোয়াভাবে এসে জ্যাংসুর গাড়িতে ধাক্কা মারে, যার ফলে জ্যাংসুর স্ত্রী মারা যায়
এবং মেয়ের হার্টে এই সমস্যা হয়। এরপর প্রেজেন্ট টাইমে আমরা দেখি জ্যাংসু বলছে, যদি আমি সেদিন ওই যাত্রীদেরকে সাহায্য করতে না যেতাম তাহলে আজ আমার স্ত্রী আমার সঙ্গে থাকতো এবং আমার মেয়ের এই অবস্থা হতো না। সেদিন থেকে আমি কারো কোনো বিষয়ে আর সাহায্য করি না। এদিকে টিনা মাইকেলকে সেই মেমোরি কার্ডটি দিয়ে দেয়। মাইকেল নিজেও খুব দুঃখী ছিল, কারণ টনি এখনও কমায়। আসলে ওর পুলিশের চিফের এবং তার গ্যাংয়ের উপর অনেক রাগ ছিল, কারণ তারা মেমোরি কার্ডের জন্য টনিকে জিন্দা লাশ বানিয়ে দিয়েছে। তখনই টনির আত্মা মাইকেলকে একটি খুশি মারে, কিন্তু খুশিটি মাইকেলের না লেগে পাশের একটি ডাস্টবিনে লাগে এবং ডাস্টবিনটি নড়তে থাকে। এটা দেখে টনি নিজেও অবাক হয়ে যায়। পুরো শক্তি দিয়ে কাজ করার কারণে তার দেহেরও পরিবর্তন ঘটতে থাকে, হার্টবিট পরিবর্তন হতে থাকে। ডক্টর টিনাকে বলতে থাকে টনির অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে। টিনা এটা শুনে অনেক কষ্ট পায়, কারণ টনি ওর কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছে। টিনা টনির সঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে করতে করতে হাঁটতে থাকে। এরই মাঝে পুলিশের চিফের যে গ্যাং ছিল তার লোকেরা এসে টিনাকে একটি গাড়িতে করে তুলে নিয়ে যায়, কিন্তু বেচারা টনির আত্মা কিছুই করতে পারে না। এদিকে জ্যাংসু খুবই চিন্তিত অবস্থায় থাকে, কারণ সে তার মেয়ের সার্জারির জন্য টাকা ম্যানেজ করতে পারছিল না এবং যে ডোনার হার্ট দেওয়ার কথা ছিল সেই হার্ট অন্য একজন রোগীকে দেওয়া হয়ে গেছে। এরই মাঝে টনি টিনাকে বাঁচানোর জন্য জ্যাংসুর কাছে সাহায্য চায়। জ্যাংসু কিছুই বলে না, টনি হার মেনে চলে যেতে থাকে। কিন্তু ঠিক তখনই জ্যাংসু টনিকে থামতে বলে এবং সাহায্য করার জন্য রাজি হয়। টনি সেই গাড়িটির নাম্বার দেখেছিল, তাই সেই নাম্বারের মাধ্যমে গাড়ি এবং লোকেশন সহজেই খুঁজে বের করতে পারে। ওখানে পুলিশের চিফের লোক টিনাকে একটি রুমে বন্দি করে রাখে, কারণ মাইকেল টনির এই অবস্থার জন্য পুলিশের চিফকে দায়ী মনে করে। তাই সে পুলিশ চিফকে মেমোরি কার্ড দিতে অস্বীকার করে। এই জন্য এই লোকেরা টিনাকে কিডন্যাপ করে, যাতে করে টিনাকে কিডন্যাপ করে মাইকেলকে পেশার মেমোরি কার্ডটি নিতে পারে। এরই মাঝে টনি, জ্যাংসু এবং তার বন্ধু ওই জায়গায় এসে পৌঁছায় যেখানে টিনাকে বন্দি করে রাখা হয়েছিল। তারা ওইখানে প্রবেশ করার জন্য একটি হ্যান্ডেল টান দেয়, কিন্তু দরজা খোলার বদলে উপর থেকে বরফ পড়তে থাকে। টনির আত্মা রুমের ভিতরে যায়, গিয়ে দেখে টিনা ছাড়া এখানে অন্য অনেকগুলো মেয়েকে আটকিয়ে রাখা হয়েছে, তাদেরকে পাচার করা হবে। টনির আত্মা তখন জ্যাংসুকে গিয়ে সবকিছু খুলে বলে। জ্যাংসু তখন পুলিশের চিফের লোকজনকে মেরে ওই মেয়েদেরকে বাঁচিয়ে নেয়, কিন্তু পুলিশ চিফের একজন লোক এখান থেকে পালিয়ে বাঁচে। টনি তখন ওই লোকের পিছু করতে করতে পুলিশ চিফের লোকেশন পেয়ে যায়। টনির আত্মা তখন জ্যাংসুকে পুলিশ চিফের লোকেশন বলে দেয়। জ্যাংসু আর তার বন্ধু পুলিশ চিফের আস্তানায় গিয়ে সবাইকে মারতে থাকে এবং মারতে মারতে পুলিশ চিফকে আত্মরা করে ফেলে। এরই মধ্যে সেখানে পুলিশ চলে আসে। পুলিশ এসে জ্যাংসুকে অ্যারেস্ট করে, কারণ সে পুলিশ চিফের গায়ে হাত দিয়েছে। এরই মাঝে মাইকেল ক্রাইম ডিপার্টমেন্টের অফিসারদেরকে নিয়ে সেখানে চলে আসে। মাইকেল নিজেকে খুব অপরাধী মনে করেন, কারণ তার জন্যই টনির এই অবস্থা হয়েছে। এর জন্য সে আত্মসমর্পণ করে এবং পুলিশ চিফের সকল ইলিগাল কাজকর্মের প্রমাণ ক্রাইম ডিপার্টমেন্টের কাছে দিয়ে দেয়। এরই মাঝে পুলিশ চিফ একজনের বন্দুক ছিনিয়ে নিয়ে সকলের দিকে তাক করে। তখন টনির আত্মা সেখান থেকে একটি ডাস্টবিন দেখতে পায়। তখন তার মনে পড়ে যায় সে একদিন ডাস্টবিন নাড়াতে পেরেছিল, তাই সে বারবার হ্যান্ডেলটি ধরে টানতে থাকে। যখন সে তার সমস্ত শক্তি দিয়ে হ্যান্ডেলটি টান মারে, তখন উপর থেকে বরফের টুকরো এসে পুলিশ চিফের গায়ে পড়তে থাকে। তখনই জ্যাংসু পুলিশ চিফের বন্দুক কেড়ে নিয়ে তাকে আচ্ছা মতো ধোলাই করে এবং ক্রাইম ডিপার্টমেন্টের হাতে তুলে দেয়। তারা টিনা এবং বাকি মেয়েদেরকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। গ্যাংয়ের হাত থেকে টিনাকে বাঁচানোর জন্য টনি জ্যাংসুকে ধন্যবাদ জানায় এবং বলে, তুমি কি আমাকে শেষবারের মতো আরেকটু উপকার করবে? জ্যাংসু বলে, যতটুকু উপকার করেছে এটা কি কম হয়ে গেছে? ঠিক আছে, বলো আর কি করতে হবে। টনির আত্মা তখন বলে, গার্লফ্রেন্ডের জন্য একটি বাড়ি কিনেছেন, তুমি প্লিজ তাকে সেই বাড়িতে নিয়ে যাও এবং বাড়ির চাবিটি ওর কাছে দিয়ে দিও। জ্যাংসু টিনাকে নতুন বাড়িতে নিয়ে যায় এবং নতুন ঘরের চাবি দিয়ে দেয়। সব কিছু খুলেও বলে। জ্যাংসু টিনাকে বলে, তুমি চোখ বন্ধ করো, চোখ খোলার পর তুমি টনির আত্মাকে দেখতে পাবে। টিনা তখন চোখ বন্ধ করে। যখন চোখ খোলে তখন সত্যিই সে টনির আত্মাকে দেখতে পায়। টনি তখন টিনাকে বলে, আমি এভাবে তোমাকে ছেড়ে দিতে চাই না, কিন্তু কি আর করার বলো, ভাগ্যের লিখন না যায় খণ্ডন। তুমি নিজের এবং আমাদের বাচ্চার খেয়াল রেখো, আর যদি কোনো সাহায্যের দরকার হয় তাহলে জ্যাংসুর কাছে সাহায্য চেও, কোনো দ্বিধাবোধ করো না, সে খুবই ভালো মানুষ। আমি তোমার সাথে সারা জীবন সুখে দুঃখে একসঙ্গে
বসবাস করার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু এক ধাক্কাতেই সব স্বপ্ন শেষ হয়ে গেল। আমি যদি মরেও যাই, উপর থেকে সবসময় তোমাকেই দেখতে থাকবো। এরপর দেখানো হয় টনি যে হাসপাতালে কোমায় ছিল তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। এদিকে টনির হার্টের জন্য কোনো ডোনার পাওয়া যাচ্ছিল না, তাই ডাক্তাররা সিদ্ধান্ত নেয় টনির হার্ট সার্জারি করে টনিকে দিয়ে দিবে। এর জন্য টিনাও রাজি হয়ে যায়। এই সার্জারি করার জন্য একজন হার্ট স্পেশালিস্টকে ডাকা হয়। জ্যাংসুর কাছে এই ডাক্তারের চেহারা কেমন জানি চেনা চেনা লাগে। তখন জ্যাংসুর মনে পড়ে যায় সেই অ্যাক্সিডেন্টের দিনের কথা। সেই দিন জ্যাংসু এই ডাক্তারকেই বাঁচিয়েছিল। ডাক্তারও জ্যাংসুকে দেখে বলে, আপনাকে আমার চেনা চেনা লাগছে, মনে হচ্ছে আমি আপনাকে কোথায় যেন দেখেছি। জ্যাংসু তখন বলে, কয়েক বছর আগে আপনার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি আপনাকে গাড়ি থেকে বের করে হাসপাতালে পাঠিয়েছিলাম। তখন ডক্টরও বলে, ও হ্যাঁ, আমার মনে পড়েছে। আমার যখন হুঁশ ফিরেছিল আমি তখন জিজ্ঞেস করেছিলাম আমাকে কে বাঁচিয়েছে, কিন্তু তোমার কথা কেউই বলতে পারেনি। ডাক্তার তখন জিজ্ঞাসা করে যে মেয়েটির অপারেশন হচ্ছে, ওই বাচ্চা মেয়েটি তোমার কি হয়? জ্যাংসু তখন উত্তর দেয়, সে আমার মেয়ে। ডাক্তার বলে, সে শুধু তোমার মেয়ে না, সে আজ থেকে আমারও মেয়ে। তুমি কোনো টেনশন করো না, তোমার টাকা পয়সা নিয়ে এখন চিন্তা করতে হবে না, আমি এই সার্জারির জন্য একটি টাকাও নিব না। এই কথা বলে ডক্টর অপারেশন থিয়েটারে ঢুকে যায় এবং অপারেশন ঠিকঠাকভাবে শেষ করে টনিকে বাঁচিয়ে নেয়। জ্যাংসু এত বছর যাবৎ যে সাহায্য করার জন্য নিজেকে অপরাধী মনে করত, যে সে সাহায্য না করলে হয়তো আজ তার স্ত্রী জীবিত থাকতো, আজ সে রিয়েলাইজ করতে পারলো আসলে সেই সাহায্য করার জন্যই তার আজ মেয়ের জীবন বাঁচল। এরপর জ্যাংসু বাঁচা করে যাচ্ছিল, ঠিক তখনই সিনেমা শুরু দেখানো সেই মাস্তানটি সিটের জন্য আবারও একজন বৃদ্ধের সঙ্গে খারাপ ব্যবহার করছিল। তখন জ্যাংসু সিট থেকে উঠে আসে। মাস্তানটি ভাবে জ্যাংসু তোকে কিছুই করবে না। মাস্তানটি বলে, তোর স্টপেজ চলে এসেছে, তুই নেমে যা। জ্যাংসু তখন বলে, হ্যাঁ আমার স্টপেজ চলে এসেছে, সাথে তোরও স্টপেজ এসেছে। এই বলে সে মাস্তানটিকে মারতে মারতে বাস থেকে নামিয়ে দেয়। তখন বাসের সবাই জ্যাংসুকে বাহবা দিতে থাকে। যে মানুষটি কাউকে হেল্প করতো না, সে এখন নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে মানুষকে হেল্প করার চেষ্টা করে। একদিন টিনা তার জিমে আসে, যে কিনা প্রেগনেন্ট ছিল। তখন টনি তাকে দেখে দৌড়ে আসে এবং তাকে জড়িয়ে ধরে। তাকে একটি ছবি দেখায় যেখানে টিনা, টনি এবং তাদের ছোট বাচ্চার একটি প্রতীকী ছবি ছিল। ওর টিনা টনির বুকে কান দিয়ে তার হার্টের স্পন্দন শুনতে থাকে, কারণ এটা তো টনির হার্টের স্পন্দন শুনে টিনার মনে অনেক সাহস যোগায় এবং সে অনুভব করতে পারে যে টনি তার সাথেই আছে। এবং তখন আমরা দেখি টনির আত্মা ওপর থেকে টিনাকে দেখে খুবই খুশি হচ্ছে। এরই মধ্য দিয়ে দ্য সোলমেট মুভি এখানেই শেষ হয়। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানান। যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যদি আপনারা কোনো মুভির গল্প শুনতে চান অবশ্যই সেটি কমেন্টে উল্লেখ করে দিন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।